প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টা নিয়ে। তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া অর্থাৎ মিত্রশক্তি জয়লাভ করেছিল। এই মিত্রশক্তির মধ্যেই ছিল আমেরিকা এবং রাশিয়া একই দিকে, এরা জোটবদ্ধভাবে লড়াই করেছিল। তো লড়াই শেষ হওয়ার পর কি হয়েছিল, এরা আবার এই আমেরিকা এবং রাশিয়া এরা পরস্পরের বিরুদ্ধে রেষারেষি বা লড়াইয়ে লিপ্ত হয়েছিল। এই যে লড়াই, এরা একই সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করলো, অথচ যুদ্ধে জয়লাভ করার পর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার পর দেখা গেল যে এরা আবার পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হলো। এর কারণটা কি? এই যে আবার এরা নতুনভাবে লড়াই শুরু করলো, এর পিছনে একটা গভীর কারণ আছে, মতাদর্শগত কারণ আছে। কি? যে আমেরিকা বিশ্বাস করত পুঁজিবাদী চিন্তাভাবনায়। পুঁজিবাদী চিন্তাভাবনা বলতে কীরকম? সেখানে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা থাকবে, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি থাকবে, যে যার মতো করে পুঁজি খাটিয়ে সে ব্যবসা বাণিজ্য করে সে বড়লোক হতে পারবে, ধনী হতে পারবে। এটাই ছিল আমেরিকার অর্থনৈতিক নীতি, পুঁজিবাদী নীতি। কিন্তু উল্টো দিকে সোভিয়েত ইউনিয়ন বিশ্বাস করত সমাজতন্ত্রে। যে সমাজতন্ত্রের মূল কথা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের বা সরকারের নিয়ন্ত্রণ থাকবে, কোনো ব্যক্তির কোনো ভূমিকা থাকবে না, ব্যক্তির কোনো সম্পত্তি থাকবে না, সমস্ত কিছুই সরকার নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে মতাদর্শগত লড়াইটা ছিলই, তবু তারা জাতীয় স্বার্থের কথা চিন্তা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা জোটবদ্ধভাবে লড়াইটা করেছিল। কিন্তু লড়াই যখন শেষ হয়ে গেল, তখন তাদের যে পুরানো বৈরিতা, মতাদর্শগত লড়াই, সেই লড়াইটা আবার নতুনভাবে দেখা দিল। তো 1945 সালের পর এই দুই শক্তিধর দেশের মধ্যে যে পরিস্থিতিটা তৈরি হলো, এই পরিস্থিতিটাকে বলা হয় ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই অর্থ হচ্ছে যে এটা যুদ্ধও নয়, আবার শান্তিও নয়, একটা মানসিক যুদ্ধ, স্নায়ু যুদ্ধ। অস্ত্র দিয়ে লড়াই হবে না, তলোয়ার বন্দুক দিয়ে লড়াই হবে না। এরা কি করে? পরস্পরের বিরুদ্ধে স্নায়ুর লড়াই করে, মানসিক যুদ্ধ এরা চালিয়ে যায়। যেহেতু সরাসরি লড়াই করে না, উভয়ের স্বার্থেই সরাসরি লড়াই করে না, অস্ত্র দিয়ে লড়াই করে না, কিন্তু স্নায়ুর যুদ্ধ চালায়, মানসিক যুদ্ধটা চালায়। তাই এই অবস্থাটাকে বলা হচ্ছে ঠান্ডা লড়াই। এই ঠান্ডা লড়াইয়ের মধ্যে দিয়ে কি হয়েছিল? অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছিল। কে কত বেশি পরমাণু বোমা বানাতে পারে তা নিয়ে চলতো প্রতিযোগিতা। এই সময়ে পুরো পৃথিবী যেন একটা ফুটবল মাঠের মতো হয়ে গেল। ফুটবল মাঠে যেরকম দুটো দল থাকে, ঠিক সেরকমই এখানে দুটো দল হয়ে গেল। দুটো দল কি? একদিকে আমেরিকা, আরেকদিকে রাশিয়া। আমেরিকা একটা দলের ক্যাপ্টেন, তার অধীনে অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রগুলো ছিল। আবার রাশিয়া একটা দলের ক্যাপ্টেন, তারা অন্যান্য যে সমাজতান্ত্রিক ভাবনা চিন্তায় চিন্তিত যে সমস্ত রাষ্ট্র, তাদের ক্যাপ্টেন রাশিয়া। এইভাবে দুটো দলে বিভক্ত হয়ে গেল। যেটাকে বলা আমেরিকার যে নেতৃত্বে যে জোট, সেই জোটটাকে বলা পশ্চিমী জোট। সেখানে আমেরিকা এবং তার কিছু বন্ধু দেশ নিয়ে গঠিত হয়েছিল। এরা একটা নিজেদের মধ্যে সংগঠন করেছিল, সেই সংগঠনের নাম ন্যাটো। এই ন্যাটো গঠিত হয়েছিল আসলে রাশিয়াকে চাপে রাখার জন্য। ন্যাটোভুক্ত দেশগুলো এরা
পরস্পরের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছিল যে রাশিয়া বা অন্য কোনো দেশ যদি এই ন্যাটোভুক্ত কোনো দেশের একটাকে যদি আক্রমণ করে, তাহলে ন্যাটোভুক্ত সবগুলো দেশ একত্রিতভাবে সে রাশিয়ার বিরুদ্ধে বা অন্য কোনো শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হবে। অর্থাৎ রাশিয়াকে চাপে রাখাই ছিল এই ন্যাটোর উদ্দেশ্য। এবার ন্যাটো যখন রাশিয়ার বিরুদ্ধে এইভাবে প্রতিযোগিতায় নামলো, তখন অন্যদিকে সমাজতান্ত্রিক ভাবনা চিন্তায় বিশ্বাসী যে সমাজতান্ত্রিক জোট, তার নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন এবং তার কিছু বন্ধু দেশ ছিল। সেই বন্ধু দেশগুলোও সমাজতান্ত্রিক ভাবনা চিন্তায় বিশ্বাসী ছিল। তারা ন্যাটোর বিরুদ্ধে আবার আলাদা একটা সংগঠন তৈরি করলো, যারকে বলা হয় সেটা হচ্ছে ওয়ারশো প্যাক্ট। এরা আবার সমাজতন্ত্রে ভাবনা চিন্তায় বিশ্বাসী, তাদের যে সমস্ত দেশগুলো আছে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলো ন্যাটোর বিরুদ্ধে। সেই ক্ষেত্রে যেটা দেখা গেল যে অধিকাংশ দেশ আমেরিকার দলে চলে গেল, না হয় সোভিয়েত ইউনিয়নের দলে চলে গেল। দুটো মেরুতে বিভক্ত হয়ে গেল। একদিকে হচ্ছে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট, আরেকদিকে হচ্ছে রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। এই দুটো গোটা পৃথিবী প্রায় বলতে গেলে দুটো মেরুতে বিভক্ত হয়ে গেল। এই যে পরিস্থিতি, দুটো মেরুতে বিভক্ত হয়ে যাওয়া, এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে দ্বিমেরুকরণ। দুইটা মেরুতে বিভক্ত হয়ে যাওয়া। এরা পরস্পরের বিরুদ্ধে ঠান্ডা লড়াই চালিয়েই গেছে, সরাসরি যুদ্ধ হয়নি, কখনো কখনো ছোটোখাটো যুদ্ধ হয়েছে, কিন্তু বড় আকারের কোনো যুদ্ধে এরা লিপ্ত হয়নি। এবার এই যখন চলছে, ঠান্ডা লড়াই চলছে, দুটো মেরুর মধ্যে লড়াই চলছে, ঠিক সেই সময়ে সদ্য কিছু স্বাধীনতাপ্রাপ্ত দেশ, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত। এই সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো কি করে, এরা নিজেদের মধ্যে জোট তৈরি করে। তারা বলে যে ওই আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট, ওদের দিকেও আমরা থাকবো না, আবার রাশিয়ার নেতৃত্বে যে সমাজতান্ত্রিক জোট, তাদের দিকেও আমরা থাকবো না। আমরা গরিব দেশ, সবে স্বাধীনতা পেয়েছি, আমরা যখন যে জোটের সহযোগিতা দরকার আমরা সেই জোটের কাছ থেকেই সহযোগিতা নেব। আমরা কোনো পক্ষেই নেই, আমরা নিরপেক্ষ। আমরা ওই দুটো জোটের কোনো পক্ষেই থাকবো না, আমরা নিরপেক্ষ থাকব। এইভাবে তারা নিজেদের মধ্যে জোট তৈরি করার চেষ্টা করলো এবং এটা নিয়ে প্রচার প্রপাগান্ডা করার চেষ্টা করলো, যার জন্য এই নিরপেক্ষ থাকার যে আন্দোলন, সেটার একটা নতুন নামকরণ হলো জোট নিরপেক্ষ আন্দোলন। অর্থাৎ আমরা পুঁজিবাদী জোটেও থাকবো না, আমরা সমাজতান্ত্রিক জোটেও থাকবো না। এই অবস্থায় যেটা দেখা গেল যে যারা নাকি জোট নিরপেক্ষ আন্দোলনের শরিক, হ্যাঁ, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত, মিশর, যুগোস্লাভিয়া। এটা যেটা ভাবলো যে আমরা কেন শুধু শুধু এই বড় দেশগুলোর ঝামেলার মধ্যে জড়াবো, কোনো দরকার নেই। যখন যেমন প্রয়োজন সেই অনুযায়ী আমাদের বৈদেশিক নীতি গ্রহণ করব, আমরা নির্দিষ্ট কোনো জোটে যাব না। এই যে জোট নিরপেক্ষ আন্দোলনের গঠন করবার ক্ষেত্রে এবং এই আন্দোলন পরিচালনা করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা যিনি গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম নেতা। একেই বলা হয় হচ্ছে জোট নিরপেক্ষ নীতি। এদের কথাই হচ্ছে আমরা কারোর শত্রু নই, আবার আমরা সবারই বন্ধু হতে চাই। এই যে নীতিটা, নিরপেক্ষ থাকার যে নীতি, এই নীতিটাকেই বলা হচ্ছে জোট নিরপেক্ষ নীতি। আমাদের প্রথম অধ্যায়ের যে সিলেবাস, সেই সিলেবাসের মূল বিষয়বস্তু হচ্ছে এটাই। ধন্যবাদ।